শুধু দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের আমি নজমুল হক নান্ন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তাছাড়া ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি প্রচারিত হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি আপনারা মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে দেখতে পাবেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি এটা ভাষার মাস, রাষ্ট্রভাষা আন্দোলন। এর সাথে বড় একটি ট্র্যাজেডি হলো পিলখানা হত্যাকাণ্ড। সেই 2009 সালের কথা নিশ্চয়ই মনে আছে। তৃতীয়ত আরেকটি বিষয় হলো যে বর্তমান নতুন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন উন্নয়ন এবং বিভিন্ন কর্মকাণ্ড, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আসুন আমরা পরিচিত হই। প্রথমেই বিপ্লবী বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, চেয়ারম্যান ভাসানী জনশক্তি পার্টি এবং সিনিয়র সাংবাদিক এবং একজন অত্যন্ত দক্ষ প্রবীণ সাংবাদিক মুন্সি আব্দুল মান্নান। আপনাদের দুজনকে স্বাগত। শুধু দর্শক, আমি প্রথমেই আমরা আলোচনায় চলে যাই যে আজকের এই ভাষার মাস, আজকে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আমাদের অর্থনীতি এবং গণতন্ত্র, সেই 52 সন থেকে এই যাবৎকাল পর্যন্ত মুক্তিযুদ্ধ হয়েছে এবং মুক্তিযুদ্ধের পরে আমরা যেখানে এখন অবস্থান করছি, কত নদী, কত রক্ত সেখানে পেরিয়ে আসতে হয়েছে, কত পথ পেরিয়ে আসতে হয়েছে। আসুন আমরা আজকে বিশ্লেষণাত্মক আলোচনা শুনি। প্রথমেই শেখ রফিকুল ইসলাম বাবলু, আপনি অত্যন্ত একজন দক্ষ ব্যক্তি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং জুলাই বিপ্লবে, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন এবং গুলিবিদ্ধ হয়েছিলেন। আপনাকে আমি সেই পাকিস্তান আমল থেকেই চিনি। সেই যখন তরুণ ছাত্র বয়স, তখনই আপনি রাজনীতি এবং আন্দোলনের সম্মুখ সারিতে আপনি ছিলেন। আপনাকে আমি স্বাগত জানাই। আপনার এই অব্যাহত সংগ্রামী ভূমিকা এবং দেশের জনগণের প্রতি ভালোবাসা, মজলুম জননেতা মৌলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যা করছেন তা অব্যাহত রাখুন, এটা আমি চাই। আপনি আজকে বলুন, আজকে এই ভাষার আন্দোলন, পিলখানা হত্যাকাণ্ড, এই বিষয়গুলোর উপরে আপনি একটি বিশ্লেষণাত্মক বক্তব্য পরপর দিন। ধন্যবাদ নান্নু ভাই। ধন্যবাদ। আমি আজকে সর্বপ্রথমেই মোহনা টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা এবং আমার সহ-আলোচক মুন্সি আব্দুল মান্নান, মিয়া মান্নান, উনিও অনেক বয়স্ক মানুষ, আমার বড় ভাই সমতুল্য, সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আলোচনার শুরুতেই আমি বলবো, এই ফেব্রুয়ারি মাস এমন একটি বেদনা বিদুর মাস, যে মাসে আমরা ভাষার লড়াইয়ে আমাদেরকে সংগঠিত আকারে ভাষার লড়াই করতে গিয়ে, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে গিয়ে আমাদের রক্ত ঝরাতে হয়েছে। পাশাপাশি অত্যন্ত বেদনা বিদুর ব্যথিত চিত্তে আমি আজকে বলতে চাচ্ছি, এই মাসেই আরেকটি ঘটনা ঘটল। আজকের এই 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের দেশের তরুণ অফিসার, 74 জন তরুণ অফিসারকে হত্যা করা হয়েছে। দেশ ও জাতির স্বার্থে তারা আত্মত্যাগ করেছেন। কিন্তু এই পিলখানা হত্যাকাণ্ড কেন ঘটলো, কিভাবে ঘটলো, আর যারা ঘটিয়েছে তারা কারা? আমি এখানেই বলতে চাচ্ছি
একটা দেশের রাষ্ট্রপ্রধান ফ্যাসিস্ট খুনি হাসিনা কিভাবে তার এই হত্যাকাণ্ডকে সে গ্রহণ করলো এবং এত বড় একটা হত্যাযজ্ঞ ঘটে গেল। একজন অফিসার পৃথিবীর ইতিহাসে এরকম একসঙ্গে ৭৪ জন, যাদেরকে তিলে তিলে সেনাবাহিনী গড়ে তুলেছে, ৫৭ জন অফিসার, ৫৭ জন অফিসার আর ৭৪ জন সব মিলিয়ে আসে। সব মিলিয়ে। বেসরকারি। আর এখানে আপনার কাছে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে সেটি হলো এই, যে একটি সরকার তিনি অনির্বাচিত হোক অথবা নির্বাচিত হোক, কেমন করে একটি সরকার তার নিজের সেনাবাহিনীর এইসব অফিসারগুলোকে, সেটাই আমি আনতেছি। এই সদস্যগুলোকে কিভাবে সেখান থেকে নির্মমভাবে হত্যাকাণ্ডের পথে এগিয়ে নেয়? এটা তো পৃথিবীর কোথাও শোনা যায়নি। ধন্যবাদ। আমি এখানে সংখ্যায় হয়তো আমার না, ঠিকই আছে, না, আমি সব মিলিয়ে ৭৪ জন। 74 ছিল, অফিসার ছিল ৫৭ জন। এই ৫৭ জন অফিসারকে হত্যার মধ্য দিয়ে এই বর্বরচিত হত্যাকাণ্ড সংগঠিত করার মধ্য দিয়ে একটি জাতির জন্য এই ৫৭ জনকে তিলে তিলে এই দেশের মানুষ গড়ে তুলেছিল। সশস্ত্র বাহিনী তাদেরকে গড়ে তুলেছিল সেনাবাহিনীতে। আর কিভাবে আমরা পৃথিবীর ইতিহাসে ওই নাৎসিদের বর্বরিত হত্যাকাণ্ডের ইতিহাস পড়েছি, জেনেছি, ওই হিটলারের হত্যাকাণ্ড, সব কিছুকেই হার মানিয়ে একটা দেশের সরকার তার নিজের সেনাবাহিনীকে কিভাবে এইভাবে হত্যাকাণ্ড সংগঠিত করাতে পারে, এটা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় আমরা দেখি নাই, নান্নু ভাই, ঠিক, আমরা সত্য। শুনি নাই কোনোদিন এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে। এটা আজকে আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। এবং আমরা এই পিলখানা হত্যাকাণ্ডের এই যে ৫৭ জন অফিসার সহ ৭৪ জন যে ওই হত্যাকাণ্ডে শিকার হয়েছিল, তাদের তাদের আমরা নিন্দা জানাই নিন্দা এবং প্রতিবাদ তাদের জানাচ্ছি। আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমাদের দুঃখ যে নিজের দলের মানুষকে দিয়ে সরকার সেখানে হত্যাকাণ্ডটি সংগঠিত এবং বিদেশি করিয়েছিল। কোনো গোয়েন্দা সংস্থার কথা শোনা আমি যায়। এখানে ধন্যবাদ জানাবো বর্তমান সরকারকে। উনি আজকেই হ্যাঁ, সেই সত্য। পিলখানা হত্যাকাণ্ডের যারা ওই বনানী কবরস্থানে শায়িত আছেন তাদেরকে দেখতেই গেছেন রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে। এই যে মহানুভবতা এবং জিয়ারত, দেখিয়ে- কবর জিয়ারত করেছেন, এবং দোয়া কবর করেছেন। জিয়ারত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই অভিনন্দন জানাচ্ছি এই মহানা টেলিভিশন। এবং আমার মনে হয় যে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয় দুইজনই তো গিয়েছিলেন। দুইজনই এবং গেছেন। হ্যাঁ, দুইজনই গেছেন, আমি দুইজনের কথাই বলেছি। তো আমি সেই জায়গায় দুইজনকেই অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখেছি যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আজকে সেটা জনগণ বুঝতে পেরেছে। তারা একসঙ্গেই কবরে গিয়েছেন, কবরস্থান পরিদর্শন করে জিয়ারত করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। এই জন্য দেশবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই পিলখানা ট্র্যাজেডির বিচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন বলুন? এবং এই পিলখানা হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার আমাদের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, সদ্য যাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, উনি বলছে এর বিচার হবে, এর বিচার করা হবে। আমরা সে বিচারের অপেক্ষায় রইলাম। আজকে সালাউদ্দিন সাহেব, উনি আমার অত্যন্ত কাছের মানুষ এবং আমার ছোট ভাই, আমার ডিপার্টমেন্টের। আমি এই বিচারের আশায়, এই দেশের মানুষ 18 কোটি মানুষ, তারা এই হত্যার বিচার চায়, সঠিক বিচার, সঠিক তদন্ত হয়েছে, আরও করা লাগলে করা যাবে, কিন্তু সঠিক বিচারটা যেন মানুষ পায়। এই 57 জনের পরিবার, 74 জনের পরিবার যেন তারা সেই বিচারটা পায়, তাদের আত্মার শান্তি হয়, সেই ব্যবস্থাই করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে, আবার আসবো। জি। আচ্ছা, মুন্সি আব্দুল মান্নান, আপনি বলুন যে আজকে এই ভাষার মাস, মৌলানা ভাসানী, রাষ্ট্রভাষা মতিন
অলি আহাদ এবং আরও যারা সংগ্রাম আন্দোলন করেছিলেন, আমরা কিন্তু তাদের যে স্বপ্ন নিয়ে তারা আন্দোলন করেছিলেন সেটা কিন্তু পরিপূর্ণতা লাভ করেনি। একটি প্রশ্ন। আর দ্বিতীয় যে প্রশ্নটি, সেটি হলো আজকে পিলখানা ট্র্যাজেডি যেটা, সেটা কিন্তু কোনো যুক্তি দিয়েই এটাকে আমরা মেনে নিতে পারি না যে নিজের দেশের এইসব সেনানায়ক, যাদেরকে একজন সেনানায়ক তৈরি হতে তো অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক অর্থ ব্যয় হয়, আর যাদের পরিবার থেকে এই মানুষগুলো বিচ্ছিন্ন হয়েছে, চিরকালের মতো হারিয়ে গেছে, চিরকালের মতো হারিয়ে তাদের তো কোনো সান্ত্বনার বাণী দিয়ে কিছু করা যাবে না। এখন বিচার কত দূরে? 2009 সাল আর এটা হচ্ছে 26 সাল। আপনি বলুন, এই দুটো প্রশ্ন একসাথে আমি করেছি। জি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। একটা ব্যাপার হলো যে পিলখানা হত্যাকাণ্ড, জি যেটা আমরা বলি সাধারণত, সেই হত্যাকাণ্ডের মতো নিষ্ঠুর এবং নির্মম জি হত্যাকাণ্ড ইতিহাসে খুবই কম ঘটেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেন যে যাদেরকে হত্যা করা হয়েছিল, যে 57 জন ব্রিলিয়ান্ট অফিসারকে জি জি এবং অন্যদেরকে যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের দেহ বিকৃত করে দেয়া পর্যন্ত হয়েছিল, যে যাদেরকে শনাক্ত করা পর্যন্ত না করা যায়, কঠিন হয়ে পড়েছিল। মানে কতটা নির্মম হতে পারে, এতটা নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল। এবং কারণ হিসেবে চিহ্নিত করা হয় তারা আমার দলকে সমর্থন করে না, এইরকম ধরনের, তা না হলে করবে না। সেটা সেটা তো সন্দেহজনক ভাবে হতেই পারে। এবং একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে যারা এই যে বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড, এটা যে পরিকল্পিত ছিল, জি সেটা কিন্তু এখন অনেকটাই স্পষ্ট হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। এবং ওই সরকারের আমলে, অর্থাৎ হাসিনা সরকারের আমলে 2টা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারে। তার একটি সরকারি করেছিল আর একটি করেছিল সেনাবাহিনীর তরফ থেকে। সেনাবাহিনীর তরফ থেকে কে ছিলেন? ফজলুর রহমান? না, সাবেক আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তার নেতৃত্বে আচ্ছা একটা কমিটি, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। যে এখন এই 2টা কমিশনের রিপোর্টই কিন্তু প্রকাশ হয় নাই এবং সেখানে এই হত্যাকাণ্ডের কারা হোতা ছিল, কারা তোমার পরিকল্পনাকারী ছিল, কারা এক্সিকিউট করছে, এবং এর পেছনে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র ছিল কিনা, এইসব বিষয়ে কিন্তু ওই 2টা নির্বাচন ওই 2টা যে কমিশন হয়েছিল, তদন্ত কমিশন, সেইটাতে কোনো উল্লেখ নাই। জি। এবং সেটা ঠিকমতোভাবে প্রচারিত হয়নি। পরবর্তীকালে গত সরকারের আমলে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের সময়, এই পিলখানা হত্যাকাণ্ডে একটা কমিশন গঠন করা হয়েছিল বিডিআরের সাবেক প্রধান ফজলুর রহমানকে নেতৃত্বে। তিনি একটি রিপোর্ট দিয়েছেন, যেখানে তিনি এই সবগুলো বিষয় আনার চেষ্টা করেছেন, যে বিদেশি কারা যুক্ত থাকতে পারে বা ছিল, সেটা যেমন ইঙ্গিত আছে, তেমনি সরকারের প্রধানমন্ত্রী সহ আর রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ এই ঘটনার সাথে সংযুক্ত ছিল, সেইগুলো সব শনাক্ত করা সম্ভব হয়েছে। তো এখন এই রিপোর্টও কিন্তু পুরোপুরি প্রকাশিত হয় নাই। আমরা প্রকাশিত সেই জিনিসটা আমরা জানি না আর কি। তো যাই হোক, এখন এই সরকার যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে রাজি হয়েছে, সম্মত হয়েছে, সেটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক। এবং আমার একটা উল্লেখ করা দরকার যে প্রধান বিরোধী দলের যিনি নেতা, আপনার জামাত ইসলামের আমির, তিনিও আশাবাদ ব্যক্ত করেছেন যে এই সরকারের আমলে এই পিলখানা হত্যাকাণ্ডের বিচারটা সম্পন্ন হবে, এই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। তো আমরাও এই আশাবাদ ব্যক্ত করি। কারণ হইল, পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার, যে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল আমাদের প্রতিরক্ষা বাহিনীকে সম্পূর্ণ দুর্বল এবং হীনবল করা, মানসিক দিক থেকে তাদেরকে বিপর্যস্ত করা, এটাই ছিল লক্ষ্য। এবং সেটা সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়।
জি। সেই কারণেই এই হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টের প্রকাশ এবং বিচার দ্রুত সম্পন্ন করার। এবং আপনার অবগতির জন্য নিশ্চয়ই আপনারা দুজনই জানেন যে আমাদের চিফ অফ স্টাফ ওয়াকারুজ্জামান সাহেব নিজেও বলেছেন যে আজকে এই ঘটনাটা এটা এত নির্মম এবং ট্র্যাজেডি এবং কলঙ্কজনক, তার বক্তব্যে সেখানে বলেছেন। আরেকটি বিষয় সেটা হলো যে বিডিআর নামটা কিন্তু আবার এটা পুনঃস্থাপিত হয়েছে। এটা নিঃসন্দেহে একটু ভালো হয়েছে। আপনি কি মনে করেন এটা নিশ্চয়ই ভালো হয়েছে কিনা? এটা খুবই ভালো জিনিস যে আমার বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বাংলাদেশ নামেই থাকবে। জি। যে বর্ডার গার্ড যেটা করা হয়েছিল, আমার মনে হয় তারেক রহমান সাহেবের যে উদ্যোগ এটা প্রশংসনীয়। আমি মনে করি এটা বিডিআর হয় এবং এটাকে বিচারের আওতায় আনার জন্য কিন্তু একটু জোর দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এটা দেখা গিয়েছে, তাই না? জি। এবং এটা যারা শহীদ হয়েছেন বিডিআর জি। এই যে হত্যাকাণ্ডে তাদের পরিবার পরিজন তার অপেক্ষায় আছে, এই বিচারের অপেক্ষায় আছে এতদিন। আপনি বললেন যে 9 সালে ঘটনা ঘটেছে, আজকে 26 সাল, তারা বিচারের বাণী ভেতে কাঁদছে। সেটা যেন না হয়, বিচার যেন সঠিকভাবে হয়, এটা আমরা নিশ্চয়ই আমরা চাইব। আচ্ছা, শেখ রফিকুল ইসলাম বাবলা, আপনার কাছে যে প্রশ্নটা প্রথমেই করেছিলাম যে ভাষা আন্দোলনে সেখানে মুসলিম জননেতা মওলানা ভাসানী এবং রাষ্ট্রভাষা মতিন এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা একটা ভূমিকা রেখেছিলেন, তাঁদের একটি দৃষ্টিভঙ্গি ছিল যে শুধু ভাষা না, ভাষা তো সর্বস্তরে থাকবেই, এর সাথে আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকার, আমাদের স্বাধিকার, আমাদের অর্থনীতি, এগুলো অনেক কিছু একটা দৃষ্টিভঙ্গি ছিল। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ পেয়েছি, স্বাধীন একটা ভূমি, কিন্তু আমাদের অর্থনৈতিক মুক্তি কিন্তু আসেনি। শোষণ আরও তীব্র হয়েছে, অর্থনৈতিক ব্যবধান মানুষের মধ্যে আরও অনেক বেড়েছে। তার বড় প্রমাণ হচ্ছে আজকের এই বাজার ব্যবস্থাটা কি আছে, আপনি একটু বিশ্লেষণ করুন। ধন্যবাদ নান্নু ভাই। আমার সহালোচক মুন্সি মিয়া মান্নান ভাই, আমি এখানেই সর্বপ্রথম আপনি যে প্রশ্নটি করেছেন, জি, একজন মহান নেতাকে আপনি সরাসরি এখানে, যার সম্পর্কে এই টেলিভিশনের এই ক্ষুদ্র আলোচনায়, আধা ঘন্টার আলোচনায়, 45 মিনিটের আলোচনায় খুব একটা বেশি বলা যাবে না, তবু আমি সংক্ষিপ্ত আকারে, উনি এমন একজন নেতা, আমাদের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আমাদের ভাষা সৈনিক আব্দুল মতিন ভাই, আমি তার সংস্পর্শে দীর্ঘদিন তার সঙ্গে ছিলাম। উনি আমার প্রথম সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, আমি প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম। মতিন ভাইয়ের সঙ্গে আমরা ভাসানী অনুসারী পরিষদ গঠন করেছিলাম। যাই হোক, আমি এই দুইজন সম্পর্কে বলবো। প্রথমেই মহান নেতা মওলানা ভাসানী শুধু বাংলাদেশের ভাষা আন্দোলনেরই উনি সূচনা করেননি। আমি আজকে আপনাদের সামনে দলিল দস্তাবেজ উপস্থাপন করব এই মোহনা টেলিভিশনের মাধ্যমে। সেটা হলো, উনি আসামের 1938 সাল ব্রিটিশ আমলে উনি সেখানে আন্দোলন করে, লড়াই সংগ্রাম করে আসামে একটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এখানে আমি তার, উনি তৎকালীন 38 সালে আমাদের নেতা মওলানা ভাসানী আসামের সেই বিধানসভার সদস্য ছিলেন। জি, বিধানসভার সদস্য ছিলেন এবং সেই বিধানসভায় উনি যখন বক্তব্য রাখতে গিয়েছেন, স্পিকার বসন্ত কুমার দাস তাকে বললেন যে আপনাকে ইংরেজিতে বলতে হবে। আমাদের নেতা বসন্ত কুমার দাস, উনি আসামের সেই বিধানসভার স্পিকার। আমাদের নেতা উনি তৎক্ষণাৎ দাঁড়িয়ে বললেন,
আপনি বাংলা ভাষায় প্রশ্ন করেন, বাংলায় জবাব চান, আমি আপনাকে জবাব দিতে বাধ্য, যেহেতু আপনি স্পিকার। কিন্তু আপনাকে বাংলা ভাষায় প্রশ্ন করতে হবে, বাংলা ভাষায় আপনাকে জবাব নিতে হবে। স্পিকারকে উনি বলে ফেললেন। এই যে তার মধ্যে বাংলা ভাষার প্রতি যে মমত্ববোধ এবং সুদৃঢ় অবস্থান বাংলা ভাষার পক্ষে, সেটা 1938 সালে ওই আসাম বিধানসভাতে উনি সেটা প্রমাণ করেছেন। এবং তারই ধারাবাহিকতায় তার দ্বারা আমি আসতেছি, এখানে আরো ঘটনা আছে আসামে। স্বাস্থ্যমন্ত্রী, ওই সংসদের স্বাস্থ্যমন্ত্রী রামদাস বলেন যে আমি তো বাংলা জানি না, আমি কিভাবে বাংলা বলবো। ওখানে এই বিধানসভায় এইসব নিয়ে মৌলানা ভাসানীর সঙ্গে ওখানে বাকবিতণ্ডা চলতেছিল। তখন মৌলানা কন বাংলাতে তো জবাব দিয়েছেন কদিন আগেই। স্পিকার বলেন চেষ্টা করেন, দেখেন। সম্মানিত মন্ত্রী প্রবর, বাংলা জবাব দিয়ে টানো নীতি, আসুন বসি ইস্যু নিয়ে, মন্ত্রী তো মন্ত্রী। মৌলানা অটলভাবে দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে দাঁড়ালেন, না আপনাকে বাংলাই বলতে হবে। মৌলানা ভাসানী যখন এই অনড় অবস্থানে নিলেন, বাধ্য হয়ে সেদিন বাংলায় স্পিকারকে রুলিং দিতে হয়েছে, প্রশ্ন করতে হয়েছে, এবং বিধানসভার সদস্যদের প্রশ্নের উত্তর শুনে সেদিন রুলিং দিতে হয়েছে স্পিকারকে। এবং এই বিশ্বের প্রথম বাংলা ভাষার সরকারি স্বীকৃতি আসামে হয়, সেটা মৌলানা ভাসানীর অবদান, সম্পূর্ণ মৌলানা ভাসানী, আর কেউ ছিল না। অবশ্যই অবশ্যই। এবং যার ধারাবাহিকতায় মৌলানা ভাসানী যখন ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটে 1947 সালে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি দেশ, একটা পাকিস্তান আর একটা হলো ভারত। ভারতের রাষ্ট্রনায়ক জওহরলাল নেহরু, পাকিস্তানের রাষ্ট্রনায়ক মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ সাহেব পাকিস্তান নামক যে রাষ্ট্রটি করলেন, আমাদের থেকে 1200 মাইল দূর পূর্ব পাকিস্তান আমাদের একটা প্রদেশ করলেন। এখানে যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল, এই পূর্ব পাকিস্তান নাম ধারণ করে পূর্ব বাংলার মানুষ, আমরা বাংলা ভাষাভাষী, পূর্ব বাংলা আমাদের আসল ঠিকানা। আজকে এই ফেব্রুয়ারি মাসে একটা ঘটনা আছে, আমি এই আলোচনার পরে নিয়ে আসব। 1970 সালে 22শে ফেব্রুয়ারি আপনি সেখানে যোদ্ধা ছিলেন, যখন আমাদের নেতা, প্রিয় নেতা কাজী জাফর আহমেদ, হ্যাঁ হ্যাঁ, উনি স্বাধীন জনগণ থেকে পূর্ব বাংলা পল্টন ময়দানে 22 ফেব্রুয়ারি, হ্যাঁ। আপনি জানেন মুস্তফা জামাল হায়দার সাথে সভাপতি করছে। যাক, আমি এটাতে পরে আসতেছি। তো এই যে পাকিস্তানের রাষ্ট্রনায়ক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ব্রিটিশ শাসনের অবসানের পর বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তান মানে এই পূর্ব বাংলায়, বর্তমান বাংলাদেশে আসেন। এবং ওই 1948 সাল উনি ঘোষণা দিলেন, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলে একটা সমাবর্তন অনুষ্ঠানে, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। ওখানে আমাদের নেতা, আমি ধরে রাখতে পারতেছি না, ভাষা সৈনিক আব্দুল মতিন ছাত্র অবস্থায় ওখানে উপস্থিত ছিলেন। এবং ওই অনুষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে বলছিলেন, না না না, আমরা মানি না, যেটার উপর একটা বইও আছে, না না মানি না। সে মতিন ভাইয়ের সেদিন ওই স্লোগান দিয়ে ওই যে কার্জন হল থেকে বেরিয়ে যাওয়া, বাংলা ভাষার পক্ষে যে জোরালো অবস্থান নিয়েছিলেন, সেটা এই বাংলা ভাষা প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিহাসে সর্বপ্রথম ছাত্রদের মধ্যে মৌলানা ভাষা সৈনিক আব্দুল মতিন। প্রথম প্রতিবাদ, প্রথম দাবি, প্রথম দাবি ভাষা সৈনিক আব্দুল মতিন, রাষ্ট্রভাষা বাংলা, রাষ্ট্রভাষা বাংলা চাই। উনি বললেন, আমি মানি না এটা, এইটা সংখ্যাগরিষ্ঠের দেশ, এখানে
বাংলা ভাষাভাষী মানুষ, কাজে এই পূর্ব পাকিস্তান, এই পূর্ব বাংলা, এটা বাংলা ভাষা হবে রাষ্ট্রভাষা, এখানে অন্য কোনো কিছু মানি না বলে উনি কার্জন হল থেকে বেরিয়ে গেলেন। ইতিমধ্যে পূর্ব পাকিস্তান ব্যবস্থাপক সভার রাষ্ট্র নিয়ন্ত্রণের প্রাদেশিক পরিষদের একটি নির্বাচন অনুষ্ঠিত হলো, সেটা 48 সালেই। সেই অনুষ্ঠানে, সেই প্রাদেশিক পরিষদে আমাদের মহান নেতা মৌলানা ভাসানী মুসলিম লীগের টিকিট নিয়ে উনি জয়লাভ করেছিলেন। জয়লাভ করে যেদিন প্রথম উনি সংসদে জয়েন করেন, 48 সাল 17 মার্চ, উনি স্পিকারকে বলেছিলেন, মহামান্য স্পিকার, এটা বাংলাদেশ, পূর্ব বাংলা, আমাদের ভাষা বাংলা ভাষা, আপনাকে বাংলা ভাষায় প্রশ্ন করতে হবে, উত্তরও আমার কাছ থেকে বাংলা ভাষায় পাবেন, এখানে বাংলা ছাড়া কোনো কিছু চলবে না। 48 সালে 17 মার্চ মৌলানা ভাসানী এই বক্তৃতা উনি করেছিলেন সংসদে, এবং যার ধারাবাহিকতায় 1952 সালের মহান ভাষা আন্দোলনে যে ইতিহাস আমরা বাংলা ভাষা 1956 সালে স্বীকৃতি পাই, সেটা একমাত্র মৌলানা ভাসানীর অবদান। আপনাকে এখানে থামিয়ে দিচ্ছি, অনেক ধন্যবাদ। আপনি একটি ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচিত করেছেন। আমার কাছে অনেক জিনিস আছে, আমি দেখাবো। আমি জানি আপনার কাছে, আপনি এটার উপর গবেষণা করেন, পড়াশোনা করেছেন, অনেক তথ্য আছে। আমি সময়ের দিকে দৃষ্টি রেখে আমি মুন্সি আব্দুল মান্নানের কাছে বলছি, এই যে ভাষার যে আপনার একটা আন্দোলন, যেটা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, সেখানে উনি ভাসানী জনশক্তি পার্টির সভাপতি, চেয়ারম্যান। তা আপনার যে ধারণা যে আমাদের লক্ষ্য যে বাংলা ভাষার সর্বস্তরের, এই দাবি অনেক আগে থেকে ছিল, এখনও কিন্তু বিচারালয়ে, উচ্চ আদালতে বাংলা ভাষা কিন্তু এখনও স্থাপিত হয়নি। এখনও কিন্তু অনেক ক্ষেত্রেই, যেমন তথ্য প্রযুক্তি এবং আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল অর্থাৎ চিকিৎসা বিদ্যালয়, এইসব জায়গায় কিন্তু বাংলা এখনও পর্যন্ত স্থাপিত হয়নি। কিন্তু বাংলা ভাষা কিন্তু একটা সমৃদ্ধ ভাষা, একে অস্বীকার করবার উপায় নেই। আবার বাংলা ভাষা যেখানে চলে না, সেখানে অন্য ভাষাগুলো ব্যবহার করা যায়, এই উদারতা আছে। আপনি যে কোনো ধরনের ভাষার উপরে যারা পড়াশোনা করেছেন তারা এটা ভালো মতো বুঝেন। তাহলে এর সাথে কিন্তু আর একটা জিনিস ছিল, মতিন ভাইয়ের কিন্তু অনেক জিনিস আমি উপস্থাপন, হ্যাঁ, ওনার অনেক জিনিস আছে, এটা আপনি বলতে পারবেন জানি, তবু আমি তার কাছ থেকে একটু শুনি, ভিন্ন একটি ব্যক্তির কাছ থেকে। জি জি, আমাদের একটা অর্থনৈতিক একটা বিষয় তো আছে, সেটা তো মুক্তিযুদ্ধের পরও হলো না, এখনো হয়নি, আমরা আশা করছি যে আস্তে আস্তে হবে। আপনি একটু বিশ্লেষণ দেন। না, আপনি ঠিক কথাই বলছেন যে ভাষা আন্দোলনের জন্যে, আমাদের ভাষা আন্দোলনে আমাদের শহীদ হয়েছে আমাদের সন্তানেরা, যে ভাষা আন্দোলনের লক্ষ্য ছিল যে রাষ্ট্রীয়ভাবে এর ব্যবহার নিশ্চিত হবে, সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু হবে। এবং মৌলানা ভাসানী তো দেখছেন যে বাংলার প্রতি তার কি প্রীতি ছিল, তিনি সেটা দেখিয়েছেন আসামে। মৌলানা ভাসানী আরও দুই একটা প্রসঙ্গ আমি উল্লেখ করব, যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে একটি পরিষদ গঠিত হয়েছিল ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে গঠন হয়েছিল, গঠন হয়েছে। ফেব্রুয়ারিতে তার সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যেখানে আমাদের ভাষা আন্দোলনের যারা স্টলওয়ার্ড বলে আমরা পরিচিত বলে জানি, তারা সবাই সেই কমিটির সদস্য ছিলেন। সেখানে আবুল হাশিম সাহেব ছিলেন, সেখানে ভাষা মতিন সাহেব ছিলেন, অলি আহাদ সাহেব ছিলেন, গফুর সাহেব ছিলেন, মির্জা গোলাম হাফিজ, প্রিন্সিপাল কাসিম সাহেব, সবাই ছিলেন, সবাই সেখানে এই কমিটিতে ছিলেন। গাজীউল কথা বলেছেন, গাজীউল হক ছিলেন, এরা সবাই ছিলেন সেখানে। সেই কমিটি আপনাকে যে 21শে ফেব্রুয়ারি যখন আন্দোলনের যে ঘোষণা দেওয়া হয়, হরতাল বা প্রসেশন করা,
তখন 144 ধারা পরবর্তীকালে জারি হল। জি। কিন্তু তার আগেই সংগ্রাম পরিষদের একটি সভা হয়। সেই সভায় আপনার ওই সংগ্রাম পরিষদের ওই আন্দোলনকে সমর্থন করে। এবং এর আগেই দেখা গিয়েছে যে মৌলানা ভাসানী একসময় অলি আহাদ শেখ তার নিজের একটা লেখায় বলছেন যে আমাদের সভায় যখন আমি ওই আপনার 144 ধারা ভঙ্গ করার প্রস্তাব দিলাম, তখন বৃদ্ধ মাওলানা উঠে এসে আমার বক্তব্যকে সমর্থন করলেন, আর অনেকে সমর্থন করেননি। যাই হোক, যেভাবেই হোক, তিনি আরেকটা ঘটনা হলো যে 21শে ফেব্রুয়ারি যে শহীদ ওইটা তো হওয়ার পরে- ভাষা আন্দোলনের আব্দুল মতিন প্রস্তাব দিয়েছিলেন হ্যাঁ। যে আমাদের এখানে 144 ধারা ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙতে হবে। এটা উনি আমি বলছেন, আনবো, হ্যাঁ। অলি আহাদও বলছেন এটা। অলি আহাদ হ্যাঁ, তা নিজের আপনি লেখায় বলছেন। বোধহয়, আমার মনে হয় যে শামসুল হক বোধহয় এটার বিরোধিতা করেছিলেন। আমি না, বলতেছি। বিরোধিতা অনেকেই করছিল। ওই সবাই সিদ্ধান্তই কিন্তু হয়েছিল যে মানে 144 ধারা ভঙ্গ করা হবে না। কয়েকজন Yes, শুধুমাত্র বলছিলেন যে এখানে ভঙ্গ করা হবে। একটা স্টুডেন্ট অ্যাকশন কমিটি করা হয়েছিল ছাত্রদের মধ্যে 15 সদস্যের। সেই অ্যাকশন কমিটির 4 জন এটার বিপক্ষে ছিলেন, 11 জন এটার পক্ষে ছিলেন, ভাঙ্গার পক্ষে ছিলেন। কিন্তু মৌলানা ভাসানী সাংগঠনিক কাজে যেদিন ঘটনা ঘটে 21 তারিখ বাইরে উনি ছিলেন। ছিলেন হ্যাঁ, উনি বাড়ি ছিলেন। ঢাকার বাইরে ছিলেন। কোথায় ছিলেন আমি সেটাও বলি। উনি কুমিল্লাতে ছিলেন, উনি ময়মনসিংহে ছিলেন, ময়মনসিংহ থেকে উনি বগুড়ায় চলে যান, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় যান। 21 তারিখ উনি বগুড়ায় ছিলেন। বগুড়া থাকাতে 21 তারিখে উনি উপস্থিত থাকতে পারেননি। খবর পেয়ে উনি চলে আসলেন যে 15-16 জনের লাশ পড়ে গেছে, আমার ভাইরা শহীদ হয়েছে। মৌলানা ভাসানী তৎক্ষণাৎ উনি চলে আসেন ঢাকায়। যাক, এই জায়গায় আমি বলবো, সেখানে শামসুল হক সাহেব তো বিরোধিতা করেছেনই 144 ধারা ভঙ্গের ব্যাপারে। আমাদের তোহা ভাই, উনি কমিউনিস্ট পার্টির কি একটা থিসিস নিয়ে উনি বলল আমি ভোটদানে বিরত রইলাম। কে? মোহাম্মদ তোহা। উনি ভোটদানে বিরত ছিলেন। এটা ইতিহাস, এগুলো তো সব পুস্তিকাতে সুন্দরভাবে উপস্থাপন আমার কাছে আছে, এখানেই সব আছে। তো সেখানে সিদ্ধান্ত হইল ওই অ্যাকশন কমিটির সভায় যে আমরা 10 জন করে ভাগ হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব বটতলা থেকে। ওরা বের হয়ে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাস্তায় 144 ধারা ভঙ্গ করলেন, তখনই পাকিস্তান সেনাবাহিনী, ইপিআর, তখন ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর ছিলেন, পুলিশ বাহিনী, তারা গুলি করলেন। গুলিতে বরকত, রফিক, জব্বার এরা শহীদ হলেন। তারা শহীদ হলেন। আপনাকে আমি থামিয়ে দিচ্ছি। তারপরে না, তারপরে আরেকটা কথা আমি বলে নিই, এটা সেটা হলো আপনার যে এই 21 ইতিহাসের তারিখ- বিষয়গুলো একটু সংক্ষেপ করবেন। না, এগুলো তো আমি অনেক এক আলোচনা কথায় হয়েছে, তো বলবো, এক কথায় আমি বলবো। বর্তমানে চলে আসবো। না, আপনি আমি এক বলুন। কথাই বলবো, সেটা হলো যে 22 তারিখে যে গায়েবানা জানাজা ঢাকায় সেটা অনুষ্ঠিত মৌলানা হলো, ভাসানীর সেটা মৌলানা ভাসানী তার দোয়া করেন এবং মোনাজাত করেন, এবং সেই জানাজার ইমামতি করেন। হ্যাঁ, ইমামতি করেন এবং দোয়া মোনাজাত করেন। তারপরে সেই শেখ মুজিব উপস্থিত ছিল। সেই এই যে সভায় তার ছবি। সবাই কত লোক উপস্থিত হয়েছে, এরকম পত্রপত্রিকার সঙ্গে বলা হয়েছে লক্ষ লোক উপস্থিত হয়েছে। 2 নম্বর হলো যেটা আমার ইনফরমেশন, সেটা হলো যে 54 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়ী হলো জি, এবং সরকার গঠন করলো। 56 সালে যখন আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, তখন 3 জন লোক সেখানে প্রধানভাবে উপস্থিত ছিলেন। তার একজন হলো তৎকালীন প্রধানমন্ত্রী আবু হোসেন সরকার, মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার, হ্যাঁ সরকার, মৌলানা আর ভাসানী, মৌলানা বরকতের মা। ভাসানী এবং বরকতের মা। এই 3 জন লোক কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন। এই হলো মোটামুটি ভিত্তির প্রস্তর স্থাপন করেন আমাদের নেতা মৌলানা ভাসানী। মৌলানা ভাসানী। জি, এইটাই এই শহীদ মিনার। এই শহীদ মিনারের। আচ্ছা, ঠিক আছে। আপনারা দুজন যে ইতিহাসের আপনারা আলোচনা করলেন, ঠিক আছে, এটারও প্রয়োজন আছে বর্তমান প্রজন্ম জানার জন্য। জানার জন্য। জানার হ্যাঁ, অবশ্যই এটা দরকার আছে। অবশ্যই কিন্তু এটা আরো বিস্তৃতভাবে আরো আমরা বিস্তৃত বলতে পারি। আলোচনা করা যায়, সেটার জন্য আলাদা সাবজেক্ট রাখতে হবে। জি, জি। আমার প্রশ্নটা হলো এই, যে এই দীর্ঘ পথ অতিক্রম করে এসে আমরা এখন যে এসেছি,
এখন বাংলা ভাষা সংস্কৃতি, আমি সাহিত্য যেটা বলেছি যে আদালতে এখনও বাংলা ভাষার প্রচলন নেই, মেডিকেলে নাই, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নাই, তথ্য প্রযুক্তিতে নাই, আরও অনেক স্থানে এখন পর্যন্ত বাংলা ভাষা প্রচলিত হয়নি। তাহলে কিভাবে এটা হতে পারে, এটা নিয়ে চিন্তা করতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন, শেষ প্রশ্নে আমি আসি যে আমাদের সময় কম, যে বর্তমানের যে সরকার, নতুন সরকার, আমি জানি না তরুণ প্রধানমন্ত্রী বলা যাবে কি প্রবীণ, দেখে কিন্তু তরুণ মনে হবে, কিন্তু বয়স কিন্তু হয়েছে, তার পিতা যে বয়সে ছিলেন তার চেয়ে অনেক বড় হয়ে গেছে। এখন তিনি কিন্তু এসে দ্রুত গতিতে বেশি কথা বলেন না, কিন্তু সবসময় যে মিডিয়ার যেতে হবে এটা কিন্তু নেই। আর সবসময় একটা দম্ভ বা একটা অন্য ধরনের একটা এসব কিছু নেই, ধীরে ধীরে কাজগুলো করছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেখানে যেটা কৃষকদের কার্ড দেওয়ার জন্য করেছে আর কি, এবং তাছাড়াও ওই আর ফ্যামিলি কার্ড, হ্যাঁ ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। তারপরে প্রশাসক নিয়োগে কিন্তু কি বনায়ন এবং সবুজের একটা সমারোহ করবার জন্য চেষ্টা করেছেন, 5 কোটি গাছ লাগানো। হ্যাঁ, এই যে একটা তৎপরতা, এগুলো খুব ভালো। তারপরে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য এটাকে বিশেষ জোর দেওয়া হয়েছে। তারপরে আপনারা বলেছেন যে বাইরের চাঁদা এবং দুর্নীতি এটা প্রতিরোধ করার জন্যে এবং এখান থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নিয়েছে। এখন দুজন বলুন যে আজকে এই রোজা রমজানের সময়ে বাজার পরিস্থিতিটা কীরকম আছে, আপনিই বলুন প্রথমে। না, বাজার পরিস্থিতি খুবই শোচনীয়। যে নিত্য প্রয়োজনীয় জি জিনিসপত্র, বিশেষ করে রোজার জন্য যে সমস্ত পণ্যের বিশেষ চাহিদা আছে, সেই বিশেষ চাহিদা সম্পন্ন পণ্যগুলোর দাম কিন্তু এখনও মাথার উপরে, মানুষের, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এবং আপনি লক্ষ্য করছেন যে ট্রাক সেলের যে ব্যবস্থা হয়েছে এই রোজা রমজানের দিনে, সেখানে অসংখ্য মানুষের ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে। সামান্য কম পয়সার জিনিস পাওয়ার জন্য তারা লাইন দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, তারপরও অনেকে পাচ্ছে, অনেকে চাহিদার তুলনায় অনেক কম সেটা বিতরণ করা, যে চাল বা অন্যান্য জিনিসপত্র করা হচ্ছে সেটা চাহিদার তুলনায় কম। এই বিচার, এই যে আপনার বাজারের যে হাল, সেটা সরকারকে নিয়ন্ত্রণে আনার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে। যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে পণ্য। এবং সিন্ডিকেটের কথা শোনা যায়। না, সিন্ডিকেট তো অবশ্যই আছে এবং এখনও সিন্ডিকেট আছে। আমরা নতুন সরকার আসছে বলে যে সিন্ডিকেট নেই তা তো নয়। যেখানে একটা জিনিস যেটা গ্রস লেভেলে যে দাম, একেবারে প্রান্তিক যারা ক্রেতা তাদের সাথে দামের ব্যবধান প্রায় আকাশ পাতাল। এটা এবং মধ্যস্বত্বভোগীরা আছে, আপনি এই ব্যাপারে বলুন যে এই ব্যাপারে আপনারা দুজনেই আলোচনা করুন বিশ্লেষণাত্মকভাবে, যে মধ্যস্বত্বভোগীরা, কৃষক যারা উৎপাদন করছে তাদের কাছ থেকে খুব কম পয়সা দিয়ে ক্রয় করছে, আর বাজারে এসে যখন বিক্রি করছে বিরাট ব্যবধান। এটা নামনু ভাই, আমি গত টকশোতেও বলেছি যে এখানে একটা সিন্ডিকেট আছে। জি, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। যারা এটার দায়িত্বে আছেন, ভোক্তা অধিকার নিয়ে যারা কাজ করছেন, তাদেরকে বলবো সরকারের সহযোগিতা নিয়ে আপনারা সিন্ডিকেটটা আগে ভঙ্গ করুন। এই যে আপনার গ্রামের কথা বাদ দেন, ঢাকা শহরে আপনার খিলগা বাজারে যেটা 10 টাকা, সেটা আপনার মগবাজারে আসা হবে সেটা 20 টাকা। এরকম ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। একই জিনিস খিলগা বাজারে 10 টাকা, আপনার মগবাজারে আসা এই বাজারে পাবেন সেটা 20 টাকা, 15 টাকা না, 20 টাকা। এটা কেন? এই মধ্যস্বত্বভোগীরা তারা এটা করতেছে। সিন্ডিকেটওয়ালারা প্রচুর জিনিস তারা মজুত করে রাখতেছে। এই মজুতদারদের ভাঙতে হবে। এই মজুদ করিয়ারা এটা করতেছে, কাজে এটা ভাঙতে হবে। আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আজকে তার একটা উক্তি, দেশ পরিচালনার জন্য উনি যে একটা উক্তি করেছেন, সেটা এই সন্ধ্যার আগেই উনি করেছেন। সেই জিনিসটা আমার হাতে এখন এসছে। উনি ওনার বাবার পথে হাঁটছেন। আমি এই জন্য তাকে সাধুবাদ জানাই। ওনার বাবা, উনি একসময় খাল কাটার সেটি আনতেছি। উনি বলেছেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। কে? জিয়া রহমান সাহেব বলেছিলেন। তারেক রহমান সাহেব সেই পথেই হাঁটছেন।
হাঁটতে গিয়ে উনি আজকে মন্ত্রীদের উদ্দেশ্যে একটা বাণী দিয়েছেন। উনি বাণী বলতে পারেন বা বলতে পারেন, আমাদের হাতে বিলাসিতা করার মতো সময় নেই। প্রতিটি মন্ত্রণালয়কে আগামী 180 দিনের 6 মাসের মধ্যে মাঠ পর্যায়ে দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে। অন্যথায় আপনাদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা হবে। এই মন্ত্রিসভায় আপনার টিকে থাকা সম্পূর্ণভাবে আপনার দক্ষতা এবং কাজের পারফরমেন্সের উপর নির্ভর করবে। আপনি যদি জনগণের জন্য ফলাফল দিতে না পারেন, তবে আপনি এমন একটি আসন দখল করে আছেন যা আপনার চেয়েও যোগ্য কারো প্রাপ্য। এই যে মন্ত্রীদের উদ্দেশ্যে যে একটা চমৎকার কথা বলেছেন আপনি, হাতে সময় নেই, আপনি মনে করেন জি, জি। যে এটা একটা অত্যন্ত চমৎকার একটি চমৎকার কথা, কথা, চমৎকার কোনো কথা। সন্দেহ নাই। এটা নিয়ে আমাদের আজকে আমরা মনে করি যে একটু সঠিক কথাই তিনি বলেছেন। শুধু দর্শক, আজকে আমরা সমবেত হয়ে যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষাপটে আমরা বলতে চাই যে প্রতিটি বিষয় যেন বাস্তবায়িত হয়। আমাদের এই আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ শুধু দর্শক, আবার দেখা হবে আপনাদের সাথে।